জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে বর্তমান আচার্যদেবের কিছু কথা আমরা আলোচনা করব। তো আলিপুরদুয়ার মন্দির থেকে আগত এক দাদা সেখানের এক কর্মীর সম্পর্কে অভিযোগ জানালে আচার্যদেব তাকে বলছেন যে সবাইকে নিয়ে চলতে হবে, বিরোধ করে তো লাভ নেই, সবাই মিলে বসে যাতে মিটে যায় তার ব্যবস্থাটাই করা দরকার। এখন কথা হলো কি, ইষ্টভীতি জমা দিতে খুবই অসুবিধা হতো। এখন ইষ্টভীতি জমা দেবার জন্য তার একটা সুবন্দোবস্ত করা হয়েছে। এক হাত ছাড়া ছাড়া উপযোজনা কেন্দ্র, সৎসঙ্গ কেন্দ্র মন্দির প্রত্যেকটা জায়গায় করা হয়েছে, যাতে করে সঠিক দিনে সঠিক স্থানে পরমদয়াল শ্রী ঠাকুরের ইষ্টভীতিটা মানে ইষ্টভীতির অর্ঘ্য যাতে জমা পড়ে, কাজও যেন ঠিকঠাক হয়, প্রত্যেকেই যেন পরমদয়াল শ্রী ঠাকুরের কাজ করতে পারেন। আর তাছাড়া এখন যে ডিপি ওয়ার্কের কাজ চলছে, এই উপযোজনা কেন্দ্রগুলো সৎসঙ্গ কেন্দ্রগুলো থাকাতে খুবই সুবিধা হয়েছে। আর এই কাজ চলতে চলতে কর্মীদের মধ্যে প্রায় বিরোধ লেগে যেতেই পারে। যখন বিরোধ তুঙ্গে উঠে যায়, সমাধান থাকে না, তখন আমরা কিন্তু বর্তমান আচার্যদেবের কাছেই পৌঁছাই। তো এইরকমই হয়েছিল। তো এই রকম কথা আচার্যদেব শোনার পরে বললেন, তিনি নিজের জীবনের একটা ঘটনা উদাহরণ হিসেবে বললেন যে ফিলান্থ্রপির দোতলার একটা কাজের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আমার 8-9 বছর লাগছে, কিন্তু আমি এখনও লেগে আছি। তাহলে যদি মানসিক গঠন এরকম না হয়, আমার মনে হয় ঠাকুরের কাজটা না করাই ভালো। একটা কাটিং মেশিন কেনা হবে, তাতে রাজি না হয়ে কথা হলো এখান থেকে ট্রাকে করে সমস্ত কাগজ যাবে কলকাতায়। ট্রাকে করে যেতে গেলে যাতায়াত বাবদ সব নিয়ে কমসে কম 60,000 টাকা লাগবে, আর মেশিনটার দামই হচ্ছে 20,000 টাকা। তাহলে দেখুন 20,000 টাকা লাগছে। তো আমি বুঝে ওঠাতে পারছি না, কিন্তু তবু আমি লেগে আছি। মানে স্মিত হেসে বললেন, আমার খাকতি আছে বোঝানোতে, তাই আমি বোঝাতে পারছি না। কিন্তু এটা যে কেউই যুক্তিতে বলবে যে আমারটা লজিক্যাল, কিন্তু যেভাবে তাকে বোঝানোর দরকার সেভাবে আমি বোঝাতে পারছি না। কাগজপত্র সব কলকাতায় যাওয়া ভালো না মেশিনটা কিনে নেওয়া ভালো? কাগজপত্র কলকাতায় যাবার সহ সমস্ত খরচ লাগবে 60,000 টাকা, আর মেশিনটার দাম 20,000 টাকা। তো এই নিয়ে বিরোধটা লেগেছে। তো আচার্যদেব বলছেন আমি বোঝাতে পারছি না, তার মানে আমার বোঝানোতে কোনো খাকতি আছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা যে কেউ বলবে যে আমারটা লজিক্যাল, তাহলে আমি কি যুদ্ধ করব বা মানসিক অবসাদে ভুগবো? কোনটা? না যুদ্ধ করা চলবে, না মানসিক অবসাদে ভোগা চলবে। আমি মানসিক অবসাদেও ভুগবো না, যুদ্ধও ছাড়বো না। আমি নিরন্তর চেষ্টা করে যাব যে কোন ভাষায় বললে তার অন্তরে ঢুকতে পারবো, তাহলে আমার ভাষাটা তার অন্তঃস্পর্শী হওয়ার মতন করে পৌঁছাতে পারছে না। ঠিক আছে, আপনারা হয়তো টের পাননি যে এরকম হতে পারে আমার সাথে, কিন্তু আমি আপনাকে বললাম আমার সাথেও এরকম হতে পারে। তাহলে আগে নিজের দিকটা সংশোধন করতে হবে। বর্তমান আচার্যদেব স্বয়ং নিজেই বলছেন যে আমার বোঝানোতে নিশ্চয়ই ভুল আছে, আর আমি খুব আরামেই থাকি তাতে। আমি তাতে কোনো মানসিক অসুবিধায় ভুগি না, বরং আমার খাকতির কথাই ভাবি। নিজের ভুলের কথাটাই তিনি চিন্তা করেন। ছিলেন মুকুল সিদ্ধা। তিনি আবার এ সময় বললেন, আমরা তো এরকম করে ভাবতেই পারি না, অধৈর্য হয়ে যায়। এখানেই তো পার্থক্য বর্তমান আচার্যদেবের সঙ্গে আমাদের। তিনি মনটাকে তৈরি করে নিয়েছেন, আর আমরা মনটাকে তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত। সামান্য কিছুতেই আমাদের মন অধৈর্য হয়ে যায়। তো আচার্যদেব বললেন, আমি আগে হয়তো অধৈর্য হতাম যখন বয়স কম ছিল, যত ম্যাচুয়ার হচ্ছি তত বুঝছি ব্যাপারটার খাকতিটা আমার, যে আমি ঠিক ওই ভাষায় বোঝাতে পারছি না, অতএব সেটাতে আমি ভাবছি আমার খাকতি আছে। এরকম করে ভাবলে ঠাকুরের কাজটা অনেক সহজ হবে। সত্যি কথা বলতে কি, ঠাকুরের কাজ করতে গেলে অনেক সমস্যায় হয়, যেমন অনেক নিন্দা শুনতে হয়, অনেক গালিগালাজ শুনতে হয়। এতে অধৈর্য হয়ে পড়া চলে না, কর্মীদের সঙ্গে বিরোধও লেগে যেতে পারে, কিন্তু বিরোধিতা না করে সহজ কথায় সহজ সমাধানে যেটা হয় সেটাই করতে হয়। ঠাকুরের কাজ করব, ঠাকুরের সেবা করব, এসব গালগল্প অনেকেই বলতে পারে, কিন্তু মানসিক গড়ন যদি ঠিক না থাকে এ জগতে কেউই এগাতে পারবে না, ওখানেই আটকে যাবে। কেননা আমার হাম্বড়ায় আসবে, আমাকে নিয়ে মানুষের
মাতোয়ারা দেখে নিজেকে ভগবান বোধ হতে পারে, দেবতা হয়ে যেতে পারি, গুরুও হয়ে যেতে পারি, অনেক কিছু হয়ে যেতে পারি, মানুষ তো আমিও, অনেক কিছু হয়ে যেতে পারি। তো আমার সাধন ভজন হওয়া উচিত যে আমি মানুষ থাকি। যারা কর্মকর্তা তারা এই কর্তারি করে করে এরকম একটা জায়গায় পৌঁছে যাবেন যে মানুষকে হুইপ জারি করতে তারা সবসময় উতলা হয়ে যাবেন। আবার যে মানুষ হুইপ পাচ্ছে সেও হুইপ পেতে পেতে মুচড়ে পড়বে। তাহলে দুজনেরই সাধনার অন্তরায় হচ্ছে মনোজগৎটা যদি ঠিক করে নিতে পারি তার সাধন জগৎ তরতরে। আর তাছাড়া অন্য কোনো পন্থা নাই। অবশ্য এটা আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি। আমি মাকে দেখতাম সংসারে অনেক রকম টালবাহানার মধ্যে মাথা কখনো জায়গা থেকে টলতো না, আর কিছুতেই বুঝতে দিত না কাউকে যে এটাতে মন খারাপ হলো, কি অসুবিধা হলো। যতদিন দাদু ছিলেন এরকম করেই চলতেন। এখন বড় হয়ে গেছে, সবার জীবন কর্তারই কথা বলে, বকাবকি করে, কিন্তু আমি কোসমিনকালে মাকে এরকম কথা বলতে শুনিনি, বরং এখন বলে। পরে সাঁতরাগাছি থেকে আগত তারকনাথ ঘোষদাও এক কর্মীর প্রতি অভিযোগ অসহযোগিতা বিষয়ে জানিয়ে ক্ষোভ প্রকাশ করলে তাকেও বলছেন কেন্দ্র রসাতলে যাক, কিন্তু এই মানুষটাকে আমি যেন না হারাই। তাই নয় কি? আপনি যা বলবেন তা কেন্দ্র বিষয়ে। কেন্দ্র তো একটা বাড়িটা তো আমার সাথে কোনো ঝামেলা পাকাচ্ছে না, কিন্তু এই বাড়িটা চালাতে গেলে আরও 5 জনের সাথে ঝামেলা পাকতে পারে। এখন আমার যদি জোর বেশি আপনার থেকে, তাহলে জোর যার মূল্য তার। আমার জোর খাটাবই এবং আপনাকেও মানতেও হবে। আমার মনের ইচ্ছার যদি বিরুদ্ধেও হয় তাও মানতে হবে। এটাই দস্তুর, এইভাবেই দুনিয়াটা চলে। তাই আমার মনে হয় সবচেয়ে বড় কথা মনকে মানানো। আমার বউ আমাকে খেতে দেবে না, ঠিক করেছে 1 বছর আমার জন্য কোনো রান্নাবান্নার ব্যবস্থা করবে না। ঘরে এসে সুন্দর কাপড় জামা পরতাম, তাও আর যত্ন করে রাখার ব্যবস্থা করবে না। ছেলেগুলোকেও দেখাশোনা করবে না, সে ইচ্ছে মতো ঘুরবে। 1 বছর ঠিক করলো। তাকে আমি ভালোবাসতে পারবো না তখন, কারণ শর্ত সাপেক্ষ তো ভালোবাসাটা। এসব করে দিলে বউটা ভালো কর্মীর মধ্যে শর্ত সাপেক্ষ ভালোবাসা কি করে হতে পারে? এই যে কালকে এসেছে ও ডাক্তার কীর্তি সুন্দর গুরুকে দেখিয়ে বলছেন উনি ত্রিপুরায় দীক্ষা কার্যে গিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম কত দীক্ষা হলো? বলে এত। বললাম বাবার সাথে দেখা করেছিলেন? শ্রী দাদা তখন কলকাতায় আছেন, কৃতিদাও কলকাতায় হয়ে ফিরছেন। বলে না। আমি সাথে সাথে রিঅ্যাক্ট করলাম, এবারও যদি গ্রহণ করবে, ওর যদি এর থেকে কিছু বোঝার থাকে বুঝবে, সেটা ওর ব্যাপার, কিন্তু আমার মনে হলো বলাটা দরকার। কেননা তাকে এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যেতে হলে ওই পাশ দিয়ে যেতে হবে যেখানে আচার্যদেব অধিষ্ঠান করছেন, আর তিনি কাউকে শিকল পরিয়ে রাখবেন এরকমও তো নয়। ঠিক আছে, সূক্ষ্মতাটা অন্য জায়গায়। এরপর এ প্রসঙ্গে কৃতি সুন্দরদার কি কারণে কিন্তু মন হয়েছে তারও পূর্বের এক কাহিনী ব্যক্ত করে বলছেন, ওই যে কিন্তুটা ঢুকিয়ে ফেলেছে আর সামনে যেতে পারছে না। কিন্তু আমার মনে হলো এটা জানানো দরকার। গ্রন্থিটা তো আমার মনের গ্রন্থি, আমাকেই কাটাতে হবে। একটু আগে এখানে আমি দুটো কথা বলছিলাম। অফিসে একটা হল ঘর আছে, তার চারিদিক দিয়ে কাউন্টার করা, আর মাঝখানে লোকরা বসে অর্ঘ্য নেয়। এখন এইদিকে কাউন্টার আবার এইদিকে কাউন্টার, দুদিক দিয়ে দাঁড়িয়ে কি করে লাইন দেবে? সম্ভব নয়। আবার অতগুলো জানালা বন্ধ থাকছে এবং ওই ঘরটা ঠান্ডা করতে 8 থেকে 10খানা এসি মেশিনও চালাতে হচ্ছে। তো আমি বিগত 8 বছর ধরে কর্তৃপক্ষকে রাজি করাতে পারছি না যে কাউন্টারটা মিডিলে করে দিতে। তাতে এখানে যে বসবে তার লাইন এদিকে হলো, ওখানে যে বসবে তার লাইন ওদিকে হলো, দুদিকে দুটো লাইন ধাক্কা খাবে না। তাছাড়া জানালাগুলো খুলে দিলে, শুধু পাখা চালিয়ে দিলে ঘরটা এমনিতেই যারা দাঁড়াবে তারা অনেক আরামে দাঁড়াবে, রুদ্ধ ব্যাপারটা থাকবে না। তাতে কারেন্টের সাশ্রয় হবে, জানালাগুলোর উপযোগিতা থাকবে এবং কাউন্টারে যারা বসবে তারাও নিজেরা কমিউনিকেট করতে পারবে, আর সিঙ্গেল ডোর দিয়ে জিনিসটাকে এনক্লোজে রাখা যাবে। এই হলো ঘটনা। কিন্তু 8 বছর ধরে আমি পারিনি। এখানে বর্তমান আচার্যদেব এই যে ঘটনাগুলো বলছেন, এগুলো তার মানে সামর্থ্য হচ্ছে না বোঝাতে, তিনিও বোঝাতে অসমর্থ হচ্ছেন, এই কথাগুলোই আমাদের বোঝাতে চাইছেন। আর আমরা মাঝে মধ্যে কী করি, অধৈর্য হয়ে পড়ি। তাই আমরা কি করি, যুদ্ধটাও ছেড়ে দিই আর মানসিক অবসাদে ভুগতে থাকি। আর আচার্যদেব বলছেন আমি যুদ্ধও ছাড়বো না, আবার মানসিক অবসাদেও ভুগবো না, এটা তার জেদ।
অতএব তিনি সংশোধন করে করে একটা অ্যাডজাস্ট করে করে এই কাজটার সমাধান করবেন, যেটা সহজ সমাধান হয়। তো এখানে সেটাই তিনি বলছেন, 8 বছর ধরে আমি পারিনি, এখনও চেষ্টা করে যাচ্ছি, আর আমিও করেও যাব। আমি একদিন না একদিন এটা করবই। এখানে প্রচুর কাগজ জমা আছে। কর্মকর্তাদের বললাম কাগজ কাটার মেশিন লাগবে, তাদের ডিসিশন হলো এখান থেকে কাগজটাকে করে যাবে। একই কথা, সেই 60,000 টাকার খরচা। তাহলে এই যে দুটো ঘটনা তিনি বললেন, এই ঘটনাগুলোর কথা মানে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের বোঝাতে চাইছেন যে এরকম হতেই পারে, তার সাথেও এরকম হচ্ছে, কিন্তু তিনি মনটাকে এমনভাবে তৈরি করে নিয়েছেন যে তিনি যুদ্ধ ছাড়বেন না, মানসিক অবসাদেও ভুগবেন না, অথচ সহজ সমাধান করবেন। সময় লাগবে, তার জন্য ধৈর্যও লাগবে, আর অপেক্ষা করতে হবে। বর্তমান আচার্যদেব এই সমস্ত ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের একটা কথাই বোঝাতে চেয়েছেন যে ঠাকুরের কাজ করতে গেলে সবার আগে দরকার হচ্ছে মনোজগৎ, মনকে রাজি করানো। সব অবস্থায় রাজি থেকো, ঠাকুর এই কথাটাই বলেন না? তাহলে সব অবস্থার মধ্যে এই অবস্থাটাও পড়ছে, যে অবস্থাটা আপনি পড়েছেন, পড়েননি কি? এইভাবেই আচার্যদেব বলছেন। তাহলে আমাদের এই পরিবর্তনশীল পরিবেশে অ্যাডজাস্ট করতে হলে আমাদের মনটাকে কিভাবে তৈরি করতে হবে, এটাই কিন্তু বর্তমান আচার্যদেব আজকে বললেন। এরকম ঘটনাগুলোই, এরকম আকর্ষণীয় ছোট্ট ছোট্ট গল্পগুলোই যখন কর্মী বৈঠক হবে নিজেদের সৎসঙ্গ কেন্দ্র কিংবা উপযোজনা কেন্দ্রে, আশেপাশে অঞ্চলের আশেপাশে আপনারা যখন নিয়ে বসবেন গুরু ভাইদের, তখন এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো উপস্থাপন করবেন। তাহলে তাদের ধৈর্যও বাড়বে, আর মনটাকে কিভাবে তৈরি করতে হবে ঠাকুরের কাজের জন্য, এটাও তারা শিখে যাবে। তাই আচার্যদেবের এই ঘটনাগুলো অবশ্যই প্রত্যেকের কাছে বলবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।